লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতেই আমজাদ সাহেবের গুণগুলোতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি মারামারি ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল, মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে। কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরুদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্রতার। অন্তু বলেছিল, ভাইয়া, তুই যে আত্মসম্মানের বড়াই এখনও করছিস, তা কিন্তু খুইয়েই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা কেরিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মান বোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস। আর না প্রাণের আব্বু না অন্তু, কারো সঙ্গে কথা নেই। কি করছে কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্রাকবাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এইচএসসির পরীক্ষা দিয়েই দিনাজপুরেই টুকটাক কোচিং করছে। শখের বিষয়, বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেয়। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকেদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলা ভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল, তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে, আর এটাকেই কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরেই তাসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতেই আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তুর চোখে মুখে খেলনা পাওয়া বাচ্চার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু, খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নেওয়ায় আমজাদ সাহেব ধমকে ওঠার আগেই অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার কি এমন বিশেষ দরকার পড়লো? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব। সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে। মন দিয়ে পড়। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ালো। আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এ কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষ, কোথাও কাজ আছে কোনো? নানি।
তাহলে আর দেরি করার কি আছে, এমনিতেও ভার্সিটির চত্বর আজকাল ভালো চলছে না। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে, এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে, পাশেই হামজা। দুজনের পরনেই সাদা পাঞ্জাবি, বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝের সময়টা, শাল জড়ানো গায়ে। দুজনকেই ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাব সুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে, স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকলো অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের ওপর পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে এলো অন্তু। মেয়েটা কি আঁখি? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর? অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি? ঘন চোখের পাপড়ি যেন এখনই ঝাপটে পড়বে। সেই সুন্দর মুখখানা বিবর্ণ, খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, কালশিটে রং ধারণ করেছে। গাছে গাছে চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখন কেউ ধমকে উঠল অন্তুকে। পিছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি ইনশটে একটা ফর্সা মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসলো। ইন্সপেক্টর রশিদ ডাকলো তাকে। মুস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরা দেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না, আমজাদ সাহেব কাঁদতে শেখাননি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজেই লাগলো না। অন্তু নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু করাচ্ছে। আর একটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছেটা দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছো কেন তুমি অন্তু? তুমি তো এমন নও। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধ হয় আবারও ভরে উঠেছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কী মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সামলা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকালো তার উপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয়, হামজা? তাদের কথায় প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবত ওই দুটো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হলো মুস্তাকিন লোকটা কষায় টাইপের। এমনিতেও সহকারী কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। সোহেল এক দৃষ্টি বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই। সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে?
সোহেল আন মনে ছিল, একটু ঝাড়া মারলো যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কি কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর স্যাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানিক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, আমি বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দিবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে, এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগুছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরাদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়টায়। আবার সহজও বলা চলে, খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। মেয়েটা গণধর্ষণের শিকার এবং ধর্ষণটা অপ্রকৃতিস্থ কারো দ্বারা সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘরমাক্ত মুখটা মুছলো মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে। টেস্ট পরীক্ষা চলছিল এসএসসির। বিকালের বাইরে হয়ে গেল কোচিংয়ে যাবার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তর কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকলো। এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ল, আবারও বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে যাচ্ছে, খুব জিদ ধরে আছে। কোনোভাবে তার লাশ কাটাছেঁড়া করতে দেয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলেন মুস্তাকিনের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মুস্তাকিন মোহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল। রশিদ আলম, ইন্সপেক্টর অফ থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন। কি হচ্ছে ভার্সিটিতে আজকাল? ছেলেমেয়েরা আতঙ্কিত, কারা এসব করছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হ্যাঁ ঘাড় নাড়াতে থাকলো। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসলো অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করে বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? আপনি তুলছেন না আঙ্গুল? আমি আমজনতার থেকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর
পরিবেশে অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের। আপনার চাকরি ধরেন আমি রক্ষা করব। তাইলে আঙ্গুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসলো দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে চড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথাই এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সে ব্যাপারে কোনো ধারণা আছে? তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখন আমি ঘুমিয়েছিলাম। ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরলো মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমার এ জায়গায় নিয়ে আসছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ল। হুম, এক বাড়িতে এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে জন্য থাকা হয় না। বদনাম তো আর কম নাই এমনিতেই। হেসে ফিরল মুস্তাকিন। পরে নিজেকে সামলে বলল, লাশ এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের। সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেইন প্রাঙ্গণের পেছনের দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। এখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পেরেছিল না ওটা লাশ। কোনো মতে ওড়না জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে সে। মুস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে। রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মুস্তাকিন কথাটার দ্বারা কিছু নির্দেশ করলো। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললে ঠিক হইতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিনও বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করতেছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এইখানে নিরস মুখে। কার বাল লাড়তেছিস বসে? মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়ে এইসব ঢং কি মনে থনে কোথাও সয়? তবুও সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ফাক অফ দিস ইন্ট্রোডাকশনস। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতের কবজিতে জড়াতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না তা লোক জানে। আর তা কি আমি জানার আগেই? আমি জানছি, এরপর লোকেরে জানাইছি, তখন লোক জানছে। মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে জয়কে জিজ্ঞেস করে মুস্তাকিন, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো? হুম, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে, এত তাড়াতাড়ি মরে কি লাভ? মরবো এরকম কোনো কেসের দায়ী, তবে একটু বয়সকালে। এখনও বিয়ে শাদি করি নাই, বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক হবে না, এটা থেকে বাদ রাখে না ভাই। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে। আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবের হাতার বোতাম খুলে তা কোনোই গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে। আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবারও পেছনে ফিরে দেখল হামজাকে। পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারটায়। মুখে চাপ দাড়ি, পুরো ঠোঁটের ওপর ঘন গোফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বোরখা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মুস্তাকিন ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে।
ঢাকাতে আঁখির লাশ পাঠানো হলো ফরেনসিক টেস্টের জন্য। তা মুস্তাকিন চেয়েছিল না, সে দিনাজপুরের এম আব্দুল রহিম মেডিকেলে পাঠাতে চাইছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হননি। আঁখির মা মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করছিলেন। আমার মেয়েটার শরীরটারে আর কোনো শুয়ারের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথা রাখ। আমার বিচার লাগবো না, আমার আখির দেহডারে দে, বাড়ি নিয়ে যাই। এ কথা ফেলার মতো নয়, অথচ উপর মহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে। রাত 8টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও অতপ্রতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাতি বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে, খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করলো না। ক্লান্ত শরীর ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করলো হুমায়ুন সাহেবকে। আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না, তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিন, আর এমনও নয় তা আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নও ওঠে না। তারা সময় চাইছে, আমি দিচ্ছি, না উঠলে উঠায়ে দিতাম, যেহেতু এইটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু। মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় বাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার, সে আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাইলে বর্তমানে মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেআইনের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আঁখির সাথে এই বিভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আঁখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেনসিক টেস্টের উপর আসবে। দুবার দুপাশে মাথা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা 2 দিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ারের দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না, আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে, দেখো, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল। তোমারে আর কেডা মারা সাহস করব, যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে ঘোরো। প্যান্টের ভেতরে পিস্তল, তাও আবার অত বুড়ো? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতর পিস্তল রাখে কেমনে, কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপর রেখে চিঠি নিয়ে বসল। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি।
ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবারও কি মনে করে দায় সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের? ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন, মহান ইনভেস্টিগেটর অফ পিবিআই ডিপার্টমেন্ট না? কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা বলতেছ তা জানের সৌদা, হাতে তো পড়বেই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল, আর মরার পরে বেহেশত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লা ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের ওপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? রাস্তাটা ভাঙা। কদিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাব ঘর, বাইরের দেয়ালে সেঁটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম ধাম লেখা সব। সামনে রাস্তার ওপারে চায়ের দোকানপাট। ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাসের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দু একজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলের ক্লাব ঘরের সামনের রাস্তার এই হাল। অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কী করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা, জয়, জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, আর বিবেক এবং লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বদনাম কিনে খেয়েছে। ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাব ঘরের দিকে তাকালো না। থুতনি বুককে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরখা ও কালো ওড়না নেকাবে মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা। টিনের গেটে আঙুলের ঠোকায় 2-3 বার শব্দ করলো। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে এক পাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানলা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনে চাঁদনির, চুলের বেনে উস্কো খুস্কো, মুখে মলিনতার ছাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি, কালি পড়া ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলেই ডাকবো। একটু হাসলো চাঁদনি, হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখিরের হাল হতো না বোধহয়। মলিন হাসলো চাঁদনি প্রত্যুত্তরে। বহুদিন থেকে ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আঁখি। আঁখিরে খুব চালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল, তার কোনো বড় ভাইয়ের সাথে আঁখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তার একটা থাপ্পড় দিয়েছিল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেই বড় ভাইয়াটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর? কিন্তু করলো না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবারও। কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনা লোকমুখে শুনেছো তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শোনো নাই। এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো। অন্তুর কাছে চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল।
চাঁদনি বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ি পাওনা জায়গায় আর বিয়ের গয়না বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না? টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল, টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে, আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নিবে, জায়গা ফেরত পাবো। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো। বলেই হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেললো অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখোনি না? না, দেখিনি। ওরা মুখোশ পড়েছিল, আর চিনলেই বা কি, যাবার সময় অস্ত্র দেখিয়ে খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তু বুঝলো না শেষ কথাটা। চাঁদনি কি আখের মেজো ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির এমন নিম্নবিত্ত পরিবারে এত শিথিল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনড় শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে, একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারতো না? অন্তু জিজ্ঞেস করলো, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পাস করেছিলাম। মুখ খুললে না তুমি, দেখলাম না তো তোমায়। অন্তু নেকাবটা খুললো অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপ্টে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মনে কুচকুচে কালো, তাতে মুক্তদানার ন্যায় ভাসছে আলোর প্রতিসরিত বিন্দুরেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার ওপর। থুতনিটুকু বের হয়নি কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি। আপনার কাছে হেরে যাব? দুজনেই হাসল। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে বসুন। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো, তুমি কথা কও, আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এ বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছেছে নিশ্চয়ই আপনার এই কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন, এরপর বললেন, ওরা কিচ্ছু করে নাই অন্তু। কেডা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়া গেছে আমার বেটিরে। আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এইখান থেকে, বহু দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু। কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধ হয় টেনে হিচড়েই জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে।
তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন যদি জয়ই দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো, পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজর এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল, চিত হয়ে বকল, সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বালটা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলে ঘড়ি আমার, আমি উঠছি রে, এইবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙলো না। টাকার ঘা করে যায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাব পাত্রতে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও শতালো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞেস করলো। সেই শালির চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? শাড়ির মতো গলা ফাটাচ্ছিস কেন? এই বাড়ির ব্যাটা ছেলেদের জন্মগত বদরোগ এই। জয় দাঁত খেঁচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে? কার বালটা পরবো আমি এখন? তোর শার্টের খুব আকাল হয়েছে। আলমারি খুললেই ছোটখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে। বাঁদর, সব সময় তোমার শার্টের পিছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে? অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা স্বরেই এলো। তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে। আবার শার্টের বাড়া নিয়ে রং করতেছি আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করলো, তরু, আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো। আবার একটা শার্ট বের করে দে, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পরে সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উল্টো পাল্টো করে আবারও শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করলো। আবারও দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখল। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো, সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেই সব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবারও নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয় সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কিনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাব সম্পন্ন বদ রাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিচ্ছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে
তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সেই ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল, নির্বাচন আছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে। সেখানেই কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘোরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির। না মানে আপনারে কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এই গ্যাসো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স সকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরলো। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধ হয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিং ঘোরালো গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যেই পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সব সময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিকে দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিলেও বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনও হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস? কবির